সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমরা নতুন বাংলাদেশের বাস্তবতা নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন বরেণ্য শিক্ষাবিদ জনাব অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি অধ্যাপনা করছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। যারা মুক্তিযুদ্ধ দেখেছেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম বারে বারে যে মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশের সাথে 2024-এর তুলনা করলে এই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, শ্রমিক থেকে শুরু করে মধ্যবিত্তরা পর্যন্ত, মধ্যবিত্তের মধ্যে যারা কখনো ঘর থেকেই বের হননি, যারা ঘর সামলাতেন, সেই মায়েরা যখন নেমে এসেছেন, এটার তুলনাটা আপনি কিভাবে করবেন মুক্তিযুদ্ধের সাথে? বাংলাদেশের বর্তমান বিদ্যমান সংবিধানেও যে কথা লেখা আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ। স্প্যানিশ ভাষায় একটা চমৎকার স্লোগান আছে, বলে এল পুয়েবলো ইউনিদো হামাস সেরা বেনসিদো। আক্ষরিক অনুবাদ হচ্ছে এটা, জনগণ যখন ঐক্যবদ্ধ হয় তখন তারা কখনো পরাজিত হয় না। এল পুয়েবলো ইউনিদো হামাস সেরা ভেনসিদো, পিপল ইউনাইটেড উইল নেভার বি ভ্যানকুইশড। এইটা 1971-এও প্রমাণিত হয়েছে, এবারও প্রমাণিত হয়েছে। পার্থক্যের মধ্যে এই যে 1971-এ যারা আক্রমণ করেছিলেন তাদের একটা বাড়তি পরিচয় ছিল, তারা বিদেশি। রাষ্ট্র হিসেবে পাকিস্তানের হলেও তারা পশ্চিম পাকিস্তানি, তারা পূর্ব পাকিস্তানের বাংলাদেশের জনগণের উপর হামলে পড়েছিলেন এই ভরসা যে তারা তাদেরকে দমন করতে পারবেন। সেবার সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল প্রায় 8.5 মাস পর। এইবার এটা একটু ভিন্ন এই অর্থে যে আমাদের দেশের লোকেরা যারা মুক্তিযুদ্ধের নামেই ক্ষমতার বৈধতা দাবি করেছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা কথাটার অপব্যবহার করেছিলেন, তারা জনগণের উপর প্রায় একই পাকিস্তানি কায়দায় আক্রমণটা শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। মানে তারা 8.5 মাস অপেক্ষা না করে তারা 36 দিনের মধ্যেই তাদের ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন, গোড়া থেকে যদি বলি। কিন্তু এর আগের যে 15 বছর, তাতে কি কম মানবতা বিরোধী অপরাধ হয়েছে? জাতিসংঘে যে সমস্ত প্রটোকল আছে, ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অ্যাগেনস্ট এই যে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ভায়োলেশন, সেইগুলো এখানেও বাংলাদেশে ভায়োলেটেড হয়েছে। যেমন ধরেন টর্চারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত যতই গড়ে উঠছে যে মানুষকে নিষ্ঠুরভাবে মানবিক মর্যাদার হানি হয় এমনভাবে আচরণ করা যাবে না, এটা কি আমাদের দেশের বিভিন্ন আইন শৃঙ্খলার নামের বাহিনী করেনি? সবগুলিকে আমার মনে হয় যদি আমরা হিসাবে নেই, এদিক থেকে বলতে বলে পাকিস্তান আমলের সাথে তুলনা করছি, ওই 9 মাসের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী এখানে যে সমস্ত অপরাধ করেছে মানবতা বিরোধী, যেটাকে আমরা গণহত্যা বলে দাবি করলেও বিশ্ব পরিসরে প্রমাণ করে নাই সরকার। বর্তমানে এই যে পরিসর, আমি 2 ভাগেই বলবো এটাকে সত্যের খাতিরে, শুধু গত 15 বছরে নয়, গত আওয়ামী লীগ সরকারের আমলে নয়, এর আগের সামরিক আমলে, তারও আগে বিএনপি আমলে, এবং আরও পিছনে যেতে থাকেন আপনি, আমি অতি পিছনে যদি নাও যাই, 1990-এর একটা নাগরিক গণ অভ্যুত্থান হয়েছিল, তারপর থেকে 2024 প্রায় 34 বছর পর এর মধ্যে অনেকগুলো বাহিনী গঠিত হয়েছে যেগুলো জঙ্গি দমনের নামে, যেগুলি জনগণের উপর এমন দণ্ড চাপিয়ে দিয়েছে যাকে মানবতা বিরোধী অপরাধের সামিল করা যায়। এইবার যেটা হয়েছে গত 1.5 মাসে, সেটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের একটা ঘনীভূত সংস্করণ। এটাকে আমাদের বাংলা ভাষার কারণে সাংবাদিকরা গণহত্যা বলেছেন। এই গণহত্যা হচ্ছে মাস কিলিং, ইংরেজি এই কথারই অনুবাদ তারা বলেছেন, কিন্তু ইংরেজিতে গণহত্যার একটা বিধিবদ্ধ অনুবাদ আছে জেনোসাইড। এটাকে হয়তো ঠিক জেনোসাইড বলা যাবে না, এই জন্য যে একই জনগোষ্ঠীর ভিতরের লোকরা সেই জনগোষ্ঠীর লোককে হত্যা করলে এটা মাস কিলিং হয়। ঔপনিবেশিক আমলের কথা বলি, 1919 সনে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে এপ্রিল মাসে ইংরেজরা যে খোলামখুলি মেশিন গান থেকে গুলি করে প্রায় 1250 মানুষকে মেরেছিলেন, যেটাকে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড বলি, ওটাকেও গণহত্যা বলে না। আমার মনে হয় কথাগুলো আমরা যদি আইনের দিকে দেখি তাহলে বলতে হবে যে এটা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এদেশে। 1971-এ যেটা হয়েছে সেটা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে, কিন্তু গণহত্যা কথাটা মানুষের মুখে আসছে কেন? এর মানে হচ্ছে এটা গণহত্যার সামিল, গণহত্যার মতো। যদি এটা মনে করেন 8.5 মাস যদি এটা চলতো তাহলে কত মানুষ মারা যেত। এমন ধরুন 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত আমরা একটা অনিশ্চয়তায় ভুগছিলাম যে আরও ম্যাসাকার হবে।
এখানে দেশের সামরিক বাহিনী যদি স্তব্ধ হয়ে না যেত, মানে তারা জনগণের পক্ষে আছেন এই ঘোষণা যদি তারা না দিতেন, সম্ভবত আরও হত্যাকাণ্ড হতো। কাজেই এটা আমি বলবো 1971-এর যে অভিজ্ঞতা আমাদের, তার কাছাকাছি আমাদের নিয়ে গিয়েছিল। তবে পার্থক্যের মধ্যে এই যে 1971-এ যেটা মাত্র 8.5 মাসে হয়েছে, এইখানে গত 15 বছরে এবং তার আগে যদি মনে করেন 34 বছরে আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম। একটা উদাহরণ দিলে এই বুদ্ধ জিনিসটা সহজ হবে। এই যেমন বাক স্বাধীনতা বলে একটা কথা আছে। বাক স্বাধীনতা হচ্ছে একটা পুরাণ, ইংরেজিতে বলে মিথ, একটা আইডিওলজি। বলা হয়েছে কি প্রধানমন্ত্রী অথবা তার পরিবারের কারো নামে কোনো রকমের কথা বললে সেটা যদি বিবেচিত হয় ডিফেমেশন বা কিছু, তাহলে তাকে যে গুরুতর দণ্ড দেওয়া হবে এবং তাকে ধরে নিয়ে টর্চার করা হবে। এইটা একটা যে কোনো নাগরিক সমাজে, বিশেষ করে যে সমস্ত দেশ নিজেকে গণতন্ত্র বলে দাবি করে, সেখানে যারা শাসন ক্ষমতার দায়িত্বে আছেন, জনগণের তো দায়িত্ব, কর্তব্য, শুধু অধিকার নয়, তাদেরকে সমালোচনায় রাখা, এবং সমালোচনার অংশ হচ্ছে তাদের নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা। এটা পৃথিবীর সব জায়গায় পাঞ্চ ম্যাগাজিন, ক্যারিকেচার, এটা তো কথাই, এখানে ক্যারিকেচার নিষিদ্ধ ছিল, রসিকতা করা যাবে না। সর্বশেষ যে নাটকটা হলো সেটা হলো রাজাকার শব্দ নিয়ে। আমরা জানি পাকিস্তান আমলে যারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছেন, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধী, তাদেরকে রাজাকার বলা হয়। তাদের নানা রকমের শাখা আছে, আল বদর, আল শামস, এগুলো ছিল। কিন্তু বাংলাদেশে যখন দেখা গেল যারা মুক্তিযুদ্ধের নামে ক্ষমতার অধিকারী হয়েছেন, তারা যখন এমন কাজ করছেন যা প্রায় রাজাকার তুল্য, তখন মানুষ তাদেরকে রাজাকার বলতেই পারে। অর্থাৎ কথা হচ্ছে লোকের সকালবেলা আমির যেজন, ফকির সন্ধ্যাবেলা, অর্থাৎ গতকাল যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি আজকে রাজাকারের ভূমিকা অভিনয় করছেন, তাকে তো বলা যেতেই পারে, মানুষ বলে। কিন্তু উল্টা হলো কি, শাসন ক্ষমতার উচ্চতম আসন থেকে বলা হলো আমি কি কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য রাখবো না রাজাকারের নাতিপুতির জন্য আসবো। পরবর্তীকালে তিনি বলেছেন, বলা হচ্ছে আমি এটা বলিনি, কিন্তু বলা তো রেকর্ডে আছে। এইটাকে আমি বলি। তখন ছাত্ররা যে তাকে ব্যঙ্গ করে জবাব দিলেন। ব্যঙ্গ এবং বিদ্রুপ হচ্ছে রাজনৈতিক সমালোচনার অঙ্গ। বললেন যে না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটা তো ব্যঙ্গ। এই ব্যঙ্গকে তারা মনে করলো বাচ্চার্থে বলা হয়েছে। আমি পরের অংশটাও বাদ পড়ে গেল, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই কথা না বলার। এই জন্য বলছি, দেশে যখন গণতন্ত্র থাকে না, যখন স্বৈরতন্ত্র কর্তৃত্ব গ্রহণ করে, তখন সকলের এই দুর্গতি হয় যে ভাষাও নষ্ট হয়। ইটালিতে, জার্মানিতে ফ্যাসিবাদ বা নাৎসিবাদের সময় ওইখানকার বিশেষজ্ঞরা বলেন তাদের ভাষাকেও ফ্যাসিবাদ নষ্ট করে দিয়েছিল। এখনও তো আমাদের ভাষাকে প্রায় নষ্ট করার পর্যায়ে তারা নিয়ে গিয়েছিলেন। সেদিক থেকে বলবো 1971-এর পরে আমার কীরকম মনে হচ্ছে বলেন, আজকে আসার সময় 72 সনের ডিসেম্বর, 71 ডিসেম্বর, 72 জানুয়ারিতে যে ধরনের একটা আকাশে বাতাসে মানুষ বলতে গিয়ে সবাই এখন সমান হয়ে যাবে, এখনও সেরকম একটা কথা বাজারে আছে। আমি জানি না এটা বাস্তবায়িত কতটুকু হবে না, আমরা সেই একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি করব। এখন বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথাটা জনপ্রিয়তা পেয়েছে। আমরা আশা করি কিছুটা হলেও বৈষম্য কমবে। এখানে একটা প্রশ্ন যাচ্ছে, ধরুন 1 বছরেরও কম সময় আগে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি এবং তাদের জোটসঙ্গী অন্যান্য রাজনৈতিক দলও একটা সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছিল, এবং 28 তারিখে পুলিশের ক্র্যাকডাউনে বা রাষ্ট্রযন্ত্রের অন্যান্য শক্তি প্রয়োগের ফলে সেটা রীতিমতো ভেস্তে যায়। এই সময়ের মধ্যে আসলে কি এমন ঘটলো যে একেবারে আপামর জনসাধারণ, ছাত্র জনতার এত বড় একটা অভ্যুত্থান ঘটলো, যেখানে একটা ভিডিও নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ কর্মকর্তা কিছু হত্যাকাণ্ডের ছবি, ভিডিও দেখে বলছেন যে স্যার, একজনকে গুলি করলে ওই একজনই কমে, আরও বেশি লোক এগিয়ে আসে, কেউ ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে না, এটাই মূল সমস্যা। এই পরিবর্তনটা হলো কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা সহজ উদাহরণ দিই, যে হচ্ছে পানিতে যখন তাপ দিতে হয়, যখন পানি আপনি শুরু করেছেন, আমি স্ফুটনাঙ্কে পৌঁছার আগে পর্যন্ত, আমি ফারেনহাইটেই বলি, তা আপনি যখন দিকে দেখলেন, দেখতে দেখতে যখন এটা 100 ডিগ্রির কাছাকাছি যাবে, তার আগেও ধরেন আপনি 90 থেকে যদি 99 পর্যন্ত যান, তখন পানি ফোটে না। একটা গুণগত পরিবর্তনের সূচনা হয় যখন সেটা তার স্ফুটনাঙ্কে যায়, ফুটতে শুরু করে। অনুরূপভাবে নিচে নামার সময় পানি জমতে শুরু করে যখন একটা নির্দিষ্ট এলাকায় যায়। মানুষের সহ্য ক্ষমতার একটা সীমা আছে। এই সহ্য ক্ষমতার সীমা দেখা গেছে, আসল উৎপত্তি আপনি গোড়াতে ধরেছেন। এই সমস্যার কখনোই উদ্ভব হতো না যদি আগে যেভাবে হচ্ছিল সেভাবে যেন তেন প্রকার একটা নির্বাচন হতো। এই যে পরপর আমাদের এখানে 2014, 2018 এবং 2024-এ পরপর যে 3বার একই কায়দায় কম বেশি একটু হেরফের করে
এই যে ক্ষমতায় থাকা অর্থাৎ জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা, এইটা হচ্ছে ঘটনার গোড়া। এখন দ্বিতীয় জিনিস হচ্ছে বিরোধী দল বলে যারা পরিচিত, বিএনপি শুদ্ধ, তারা কিন্তু জনপ্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সত্যের ক্ষেত্রে একটা স্বীকার করতে হবে, তাদের শাসনের পূর্বস্মৃতি মানুষের মন থেকে তখনও ধরে যায়নি। বিএনপির আমলে বিএনপিও একই কায়দায় আপনার ভোটে জেতবার জন্যে, আমি 2006-এর আগের কথা বলছি, তারাও এমন কিছু একটা কৌশল নিয়েছিল যার জোরে 2007-এর 11ই জানুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছিলেন এবং তারা তাদের সামনে একটা শিখণ্ডী সরকার স্থাপন করেছিলেন। মানুষের এই স্মৃতি তাদের উপর মানুষের আস্থা পুনঃস্থাপন করতে বাধা দিয়েছিল। কিন্তু মানুষ যখন দেখলো কি না, আগের কথাটা আমাদের ভুলে যেতে হবে, বর্তমানের যে জগদ্দল পাথর এটা সরাতে হবে, এবং এর জন্য এই যে অভূতপূর্ব শক্তি যার কথা কেউ ভাবেনি, এই দেশের তরুণ সমাজ, স্কুল কলেজ এমনকি একেবারে নিম্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় বেরিয়ে এসছে। মাদ্রাসার ছাত্ররা যেমন বেরিয়েছে, ইংরেজি মাধ্যমের ছাত্রীরা পর্যন্ত বেরিয়েছে রাস্তায়। এটা একটু অদ্ভুত, এমনকি গৃহবধূরা বেরিয়েছে। যেমন DOHS, ডিফেন্স অফিসার্স হাউজিং সোসাইটি থেকে যখন বিকেলবেলা মিছিল বের হয়, তার আপনি বুঝতে পারেন সেখানে বাড়ির নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই বের হয়। তাদের বোঝাচ্ছে জনগণ একটা সহ্যের ক্ষমতা হচ্ছে। আরেকটা কথা, আগে বিএনপির সকলেই জানে কোনো গণ্ডগোল বিএনপি করেনি, সরকারি লোকেরাই এটা আয়োজন করে, উল্টা তাদের উপর দিয়ে এটা 2-3 বার করেছে তারা। 2013 সনে হেফাজত ইসলামের লোকজনকে তারা সাউন্ড গ্রেনেড দিয়ে রাত্রে তাড়াইছে। কত যে তাদের নিহত হয়েছে তার তালিকা এখনও পরিষ্কার করে সরকার কখনো প্রকাশ করেনি। আমি বলছি এই যে একটার পর একটা নিপীড়নের ঘটনা, সবগুলিতে তারা সাফল্যজনকভাবে এটাকে ধামাচাপা দিতে সমর্থ হয়। তাদের তাদের সম্পদে বেড়ে গিয়েছিল। তার মানে সত্যি কথা যদি বলি, বিরোধী সংগঠন বিরোধী আন্দোলনগুলির দুর্বলতাকে তারা পুঁজি করতে পেরেছিলেন। কিন্তু এখন নতুন একটা বিরোধী দল দেখা দিয়েছে, যেটা কোনো দল নয়, যেটা নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইটা ঠিক প্রচলিত বিরোধী দলের একটা নয়, এটা বিএনপি নয়, এটা জামাত নয়, এটা কমিউনিস্ট পার্টি নয়, এটা জাতীয় পার্টি নয়, ও তো অন্য কোনো না জানা লোক নয়। আমরা সবসময় মনে করেছিলাম ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রকে তাড়াবার জন্যে যে জন ঐক্য দরকার, আমি এই কথাটাই বলেছিলাম, এল পুয়েবলো ইউনিদো, দি পিপল ইউনাইটেড। জনগণ ঐক্যবদ্ধ হলেই সার্বভৌমত্ব তার হাতে ফিরে আসে। সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এই কথার ভিত্তিটা মাঝে মাঝে প্রমাণ হয় যখন জনগণের যে মৌলিক অধিকার নাগরিক হিসেবে সেটা লঙ্ঘন করা হয়। তার অধিকার শুধু বাক স্বাধীনতার অধিকার, সভা সমাবেশ করার অধিকার, তার রাজনৈতিক দল করার অধিকার, তার প্রতিবাদ করার অধিকার, সবচেয়ে বড় কথা তার নিজের প্রতিনিধি নিজে নির্বাচন করার অধিকার। এটা যখন কেড়ে নেওয়া হয়, এবং শুধু কেড়ে নেওয়া হয় না, তাকেই দোষ দেওয়া হয়, তখন মানুষের আর কোনো পথ থাকে না। ইংরেজিতে যেটাকে বলা হয় এক্সট্রা পার্লামেন্টারি, অর্থাৎ আইনগত আন্দোলনের বাইরে তাকে আইন প্রতিষ্ঠার আন্দোলন করতে হয়। আন্দোলন 2 প্রকারের, একটা হচ্ছে আইনের ভিতরের আন্দোলন, আর একটা হলো আইন পরিবর্তনের আন্দোলন, মানে আইন প্রতিষ্ঠার আন্দোলন। এটাকে বলা যেত ফাউন্ডিং ভায়োলেন্স। অর্থাৎ একটা হলো ল তৈরি করার ভায়োলেন্স, আর একটা ল-এর ভিতরে ল মেনে লকে একটু সীমাকে প্রসারিত করার আন্দোলন। এবার তাই হয়েছে। তাহলে কী প্রমাণিত হলো? বাংলাদেশের 53 বছরের অভিজ্ঞতা প্রমাণিত হলো 1971-এর মুক্তিযুদ্ধে মানুষ নতুন রাষ্ট্র তৈরি করেছে। এখন কেউ কেউ হয়তো হালকা করে বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমার মনে হয় না সেটা বলার দরকার আছে। আমাদের প্রথম স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয়েছিল সেটা ফিরিয়ে নিয়েছি আমরা। এই জন্য এখন দেখা যাচ্ছে রাস্তাঘাটে সব জায়গায় লিখছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল। এটা আমরা 72 সনেও শুনেছি, আমরা এখন এটা 2024 সনেও শুনছি। তো এইটা একটা সুসংবাদ যে দেশের জনগণ তাদের অধিকার যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে আবার রক্ত দিয়ে হলেও নিজের স্বাধীনতা ফিরিয়ে নেয়। এইটাই হচ্ছে আমাদের বড় শিক্ষা। এখানে একটা কথা বাঙালি সম্পর্কে বেশ পুরনো প্রচলিত কথা, বিশেষ করে সেই বাঙালি পল্টন যখন হলো তখনও এই আলাপগুলো ছিল যে বাঙালি ভীরু জাতি। এবং আমাদের মধ্যেও যে ধারণাগুলো, ধরুন সরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সাথে কথা হচ্ছিল, যখন তারা পালিয়ে গেছে মার খেয়ে এক পর্যায়ে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেমে এসেছেন। তো সে ছেলেটি বলছিল যে আমাদের তো ধারণা ছিল ওরা কিছুর মধ্যেই থাকবে না, ওরা রাস্তায় নামতে জানে না, কিন্তু ওরা যেভাবে নেমেছে, যেভাবে জীবন দিয়েছে, আমরা আসলে অবাক হয়ে জেনেছি তাদের সম্পর্কে। এবং তারপরে যেভাবে একেবারে মাদ্রাসা, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, এই ত্রিভঙ্গ শিক্ষা ব্যবস্থা থেকে সবাই একসাথে নেমেছে, একসাথে আন্দোলন করেছে। এই শক্তিটার উৎস কি? এই যে এত গুলি চলার পরও মানুষ যখন জানছে যে না 200-300 মানুষকে গুলি করে, মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, সে ছবিগুলো ধীরে ধীরে আসছে, তারপরও মানুষ ভয়ে কেন পালিয়ে যায়নি? কেন এরপরেও তারা রাস্তায় নেমেছে গুলি হবে জেনেও? মানুষ সম্পর্কে শেষ কথা বলার এখনো সময় আসেনি।
এই যে বাঙালি ভীরু জাতি বলে যে কথাটা বলছেন, আপনি এই কথাটার উৎপত্তির দিকে যদি দেখেন, এটা হয়েছে ব্রিটিশ পরাধীনতার আমলে এই কথা চালু হয়েছিল যে ব্রিটিশরা বাংলাদেশের জনগণকে জয় করেছিল কিভাবে, বাংলাদেশের রাজনৈতিক শক্তির পরস্পরের মধ্যে যে বিভেদ, সিরাজউদ্দৌলার সাথে তার আত্মীয় এবং তার সেনাপতি এবং অন্যান্য দেশের ব্যবসায়ী এবং যাকে বলা হয় দেশের প্রধান সমাজ, তাদের সাথে বিরোধকে কেন্দ্র করেই ইংরেজরা ক্ষমতা দিয়েছিল। যেমন পলাশীর যুদ্ধ সম্পর্কে বলা হয় 1000 সৈন্য নিয়ে ক্লাইভ 23,000 সিরাজউদ্দৌলার সৈন্য কীভাবে পরাজিত করলো, কারণ 15,000 সৈন্য মির্জাফরের অধীনে ছিল আর 7,000 সৈন্য ছিল সিরাজের অনুগত আর 2 বাহিনী মীর মদন এবং মোহনলালের অধীনে। সেখানে যুদ্ধক্ষেত্রে হতেই পারে সেনাপতিরা যখন সামনে থাকবে একটা গোলা এসে মীর মদনের গায়ে পড়লো বা মোহনলালের গায়ে পড়লো, তখন তাদের সৈন্যদের মধ্যে যেটা হলো ছত্রভঙ্গ অবস্থা দেখা দিল। বাকিটা আমরা জানি। সেই জন্য পরবর্তীকালে 1857 সিপাহী বিদ্রোহের সময় যে বেঙ্গল আর্মি ছিল, এই বেঙ্গল আর্মি ছিল মূলত, তখন বেঙ্গল বলতে ইউপিও বেঙ্গলের ভিতরে ছিল। মূলত এই অধিকাংশ 70% সৈন্য ছিল ইউপির ব্রাহ্মণ। তো এই যুদ্ধে তারা যখন ইংরেজের বিরুদ্ধে না পারলো না, শেষ পর্যন্ত 2 বছরের মাথায় পরাস্ত হলো, তখন তো ইংরেজরা নীতি করলো তাদের যুদ্ধে যারা সহায়তা করেছেন তারা রাজাকার ছিল, পাঞ্জাবের শিখ এবং মুসলমান, নেপালের গুর্খা, এরা হলো ইংরেজ সেনাবাহিনীর সবচেয়ে প্রসিদ্ধ সেনা। আর বাংলাকে তারা ঘোষণা করলো বাঙালি ভীরু, এবং তারা বাঙালিদেরকে অফিসার হিসেবে কখনোই নেয় না। প্রথম মহাযুদ্ধ অর্থাৎ 1914 সনে যুদ্ধ লাগার পর নজরুল ইসলাম যুদ্ধে গেলেন দেখেন 1917 সনে। এই সময় তারা আবার তাদের সৈন্য সংগ্রহের জন্য টান পড়ায় বাংলাদেশ থেকে তারা আবার সৈন্য নেওয়া শুরু করলো। তারপরের কাহিনী আপনারা জানেন। এই জন্য বলি বাঙালি ভীরু কথাটা হচ্ছে ইংরেজ আমলের মিথ। কিন্তু এখন 1971 বাঙালি তো ভীরু ছিল না। এমনকি 1965 সনের যুদ্ধে বাঙালি যে সমস্ত অফিসার পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করেছেন, যারা কাশ্মীরের যুদ্ধে লাহোর রক্ষা করেছে দ্য বেঙ্গল রেজিমেন্ট, কাজে বাঙালি ভীরু এই কথাটার কোনো ভিত্তি নাই। এখন বলি মানুষ কেন এই প্রতিরোধ সংগ্রামে এগিয়ে আসছে? এই যে আপনি যে ভিডিওটার কথা বললেন যে গুলি করলে একজনকে গুলি করলে সেই ঝরে পড়ে, অন্যরা পালায় না, তার মানে মানুষ কোন জায়গায় আসলে জীবনের শেষ সীমায় পড়ে। আপনাকে উদাহরণ দেই, ভিয়েতনাম যুদ্ধের সময় যারা দ্বিতীয় মহাযুদ্ধে যুদ্ধ করেছিল যে ফরাসি সেনাবাহিনী, তারা 1945 সনে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করে হোচিমিনের নেতৃত্বে। ফরাসিরা কিন্তু তারপরে 9 বছর সেখানে অধিকারে ছিল। সেই যুদ্ধে যুদ্ধ করেছেন এমন একজন সৈনিক, পরবর্তীকালে বলেছেন, ফ্রান্স ফানো নামক বিখ্যাত তাত্ত্বিককে বলেছেন যে আমরা যখন সেখানে গুলি করি, এই একই ঘটনা, একজনকে গুলি করলে সেই পড়ে যায়, বলে 17-18 বছরের যুবকেরা যখন দেখলাম গুলি করলে একজন মরে অন্যজন এগিয়ে আসে, এদের সাথে পারা যাবে না। এটা আছে ফ্রান্স ফানোর বইতে। আমি এটাকে বলছি এইটাই হচ্ছে যুদ্ধে জেতার কারণটা কি, এটা হচ্ছে মানবিক মর্যাদা। মানুষ যখন তার, মানুষ এবং অন্য পশুর পার্থক্য যে মানুষ মনে করে জীবন খুব মূল্যবান জিনিস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু জীবনের চেয়েও মূল্যবান কিছু আছে, এটা হচ্ছে মানবিক মর্যাদা, এটা হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে সত্য। কাজে যে সত্য যেখানে আহত হয়, যেমন আমি শুধুমাত্র একটা পশু, ভাত খাই আর সন্তান উৎপাদন করি এমন একটা প্রাণী মাত্র নই। আমার মানবিক মর্যাদা যখন পদানত হয়, যখন আমাকে মনে করা হয় পশুর মতো গুলি করা হয়, যখন আমাকে পশুর মতো লাথি দেওয়া হয়, তখন আমার এই জীবনে আর কোনো মূল্য থাকে না। জীবনের চেয়ে মূল্যবান কিছু, এই যে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে যে জীবনের চেয়ে মূল্যবান কিছু আছে, সেটার নাম স্বাধীনতা, সেটার নাম মানবিক মর্যাদা, সেটার নাম অধিকার। সেই জন্যেই যে কোনো অপশক্তি, যে কোনো ষড়যন্ত্র পরাজিত হতে বাধ্য এই ধরনের জনতার সামনে। দুটো কথা আমি বলবো, প্রথমটা শেষ করছি, প্রথমটা হচ্ছে ঐক্য, দ্বিতীয়টা হচ্ছে তার এই মর্যাদা। এই দুটো একত্রিত হলে তাকে আর পরাজিত করা যাবে না। এই বিজয়ের পরে অনেকগুলো কথা সামনে এসেছে। একটা হচ্ছে যে কোনো মুহূর্তে প্রতি বিপ্লব হয়ে যাবে, আবার শেখ হাসিনা দেশে ফেরত আসবেন, তার লোকজন সব রয়ে গেছে এখন এবং তারা সেইভাবে ক্ষমতা দখল করার জন্য প্রস্তুত। সবশেষ শুনলাম তার পুত্র সজীব ওয়াজেদ জয় ভারতকে বলছেন পরিস্থিতির নেতৃত্ব দিয়ে 3 মাসের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে ফেলতে। সেটা যেমন একদিকে, এর পাশাপাশি এই যে এতগুলো মানুষকে এইভাবে হত্যা করা হয়েছে বিনা কারণে, নির্বিচার গুলি করে, মাথায় গুলি করে, এর বিচারের প্রক্রিয়াটা আসলে কি হবে এবং আসলে কত সময় পর্যন্ত মানুষ অপেক্ষা করবে এই বিচার দেখার জন্য? তার সাথে নিশ্চয়ই মুক্তিযুদ্ধের পরে সেই 191 জন পাকিস্তানি সামরিক কর্মকর্তাকে ক্ষমা করে দেয়া, দালালদের সাধারণ ক্ষমা করে দেওয়ার ইতিহাসটাও আমাদের মনে পড়বে। আগের ভুল থেকে আসলে এবারে আমরা কি শিক্ষা নিতে পারি? যে কথা বলছিলাম আগে, ঐক্যবদ্ধ জনগণের প্রথম শক্তি আসে যখন তার মনে তার মর্যাদাবোধটা আসে। যে কথাটা বলেছিলাম, ফরাসিরা
ভিয়েতনামে ৯ বছর চেষ্টা করেও তাদের দমন করতে পারে নাই, 1945 থেকে 1954 পর্যন্ত। তখন একটা জায়গায় ফরাসি বাহিনী, জায়গাটার নাম খুব সুন্দর, দিয়েন বিয়েন ফু, সেই জায়গায় ফরাসিরা প্রায় 10,000 সৈন্যসহ অবরুদ্ধ হয়ে পড়ে। জেনারেল গিয়াপের নেতৃত্বে, যিনি ছিলেন ভিয়েতনামের সেনাপতি, তারপর তারা আত্মসমর্পণ করে ওখান থেকে চলে আসতে বাধ্য হয়। তাদের জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা এটা দিয়ে আসে, আমরা ভিয়েতনাম বিভক্ত হয় আমরা জানি। আমি বলছি সেখান থেকে আমাদের নেওয়ার শিক্ষা হচ্ছে এই, মানুষ যখন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তখন সমস্ত ষড়যন্ত্র পরাজিত হয়, দেশি অথবা বিদেশি। তো আমরা বিদেশিদের পরাস্ত করতে পেরেছি, দেশি ষড়যন্ত্রকে পরাস্ত করতে পারবো না একটা কারণে, যদি আমাদের ঐক্য নষ্ট হয়। এখন সমস্ত প্রতিবিপ্লব বলতে যেটা বলা হচ্ছে তার কৌশল হচ্ছে এই যেটা অভ্যুত্থানের শক্তি, এটাকে বিভক্ত করা। এই অভ্যুত্থানের শক্তি যারা নেতৃত্বে আছেন তাদের কর্মসূচি কী, তারা ভবিষ্যৎ কী প্ল্যান করছেন সেটা দেশবাসী জানতো না। তাদের যাকে বলা হয় ইশতেহারটা পরিষ্কার ছিল না, শুধু এটাই ছিল আমরা বৈষম্য বিরোধী। আমরা দেখেছি কত দ্রুত এটা পরিবর্তিত হলো। প্রথমে কোটার সংস্কার, তারপরে 9 দফা, তারপরে 1 দফা। আমরা দেখলাম এটা ঐক্যের জন্য স্বৈরতন্ত্র যখন গুলি করা শুরু করলো নির্বিচারে, যখন নির্বিচারে ধরে নিয়ে গিয়ে তাদেরকে ডিবি অফিসে তাদেরকে টর্চার করা, তাদেরকে যে বিবৃতি আদায় করা হলো, মানুষ বুঝতে পারলো। তো সেই জন্য বলছি এখন যে কৌশলটা নেবেন সেটা অনেকটা এই ধরনের নিবর্তনমূলক। এটা হবে প্রথমে যে কোনো দেশে যে করা হয়, এটা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি, ইংরেজিতে যেটাকে বলে, যে ভাগ করে তাদের শাসন করো। পরাজিত করার জন্য তারা প্রথম কৌশল নেবে ভাগ করার জন্যে। দ্বিতীয়ত হচ্ছে যদি এরকমের বিচার না হয়, যারা জঘন্য মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী তাদের যদি বিচার করাতে না পারেন, তাহলে এখন যারা ক্ষমতা নিয়েছেন অভ্যুত্থানের নামে তারা কিন্তু বিপদে থাকবেন। অর্থাৎ এটা করতে না পারলে দ্বিতীয় কাজ হচ্ছে মানুষের যে অধিকার কেড়ে নেওয়ার জন্যে মানুষ এই ঐক্যবদ্ধ আন্দোলনে এসেছে, সেটা কি মনে রাখতে, সেটা ভোটাধিকার। ভোটাধিকারের সাথে সাথে তার মানুষ হিসেবে, নাগরিক হিসেবে তার যে সামগ্রিক মর্যাদা সেটা কেড়ে নেওয়ার জন্যে এবং সমাজে সুবিচারের অভাব হওয়ার জন্য। আজকে সর্বত্র কেন পুলিশ ফোর্সের লোকেরা তাদের থানায় দাঁড়াতে পারে না কেন? কারণ জানে তারা একটা বিশেষ দলের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছিলেন। তাদের জবানবন্দি অনুসারে বুঝতে পারি এইগুলি বন্ধ করতে হবে। সংস্কার বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এই ন্যূনতম কর্মসূচি। পুলিশ বাহিনীকে আবার জনগণের বাহিনী করতে হবে, তার লোগো বদলাবে, এটা একটা প্রতীকী কথা মাত্র। রাস্তাঘাটের নাম বদলাবে, এগুলি প্রতীকী মাত্র। প্রতীকেরও মূল্য আছে, আমি ছোট করছি না, কিন্তু আসল ঘটনায় পরিবর্তন হচ্ছে কিনা। এই যে যেমন এখন দেখা যাচ্ছে সর্বত্র তরকারির বাজারে শতকরা 15-20 ভাগ তরকারির দাম কমেছে, কারণ কি পথে পথে চাঁদাবাজি হচ্ছে না। এবং এক জায়গায় আসতে দেখলাম কি লিখেছে, ট্রাফিক পুলিশ নেই কিন্তু সবাই আইন মেনে চলুন, হাতে কাঁচা কাগজে লেখা, সবাই কিন্তু আইন মেনে চলছে। আইন যখন নিজের উদ্যোগে আপনি মেনে চলেন, এইটা হচ্ছে আইনের সৌন্দর্য। কিন্তু আইন যখন আপনি ট্রাফিকের মারের ভয়ে আপনাকে জরিমানা করা হবে সেই বই মানেন, তাহলে এটা আইনের সৌন্দর্য থাকে না। আমি বলছি এখন আমাদের যে বিচারের ব্যবস্থা করতে হবে সেটা হচ্ছে আইন নিজেই নিজের পথ বেছে নেবে বলে যে কথা আমরা বলি না, সেটা আমাদের করতে হবে। এই জন্য বলি যারা অপরাধে, যারা দণ্ডিত, এখানে 2 ধরনের অপরাধ আছে। কতগুলো হচ্ছে দৃশ্যমান অপরাধ, অমুককে খুন করেছে, হ্যাঁ তমুককে টর্চার করেছে, সেগুলোর বিচার হতে হবে। কিন্তু দেশের অর্থনীতিকে যে ধ্বংস করা হয়েছে, আমি অর্থাৎ পরিকল্পিতভাবে না করেও অপরিকল্পিতভাবে দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এগুলির কী শাস্তি হবে? এগুলি ঘোষিত অপরাধের তালিকায় নাও পড়তে পারে, নতুন আইন প্রণয়ন করতে হবে দরকার হলে। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা 1971-এর গণহত্যার জন্য যারা দায়ী তাদের অনেকের বিচার করেছে, সেই বিচার নিয়ে যতই তর্ক থাকুক না কেন, আমাদের দেশে যে গণহত্যার মতো অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সেগুলো বিচার করতে হবে। এবং কেউ কেউ বলছেন আন্তর্জাতিক আদালতেও বিচার করতে হবে। এইগুলি আমি সংক্ষিপ্ত করেই বলছি, মানুষ ন্যায় বিচার চায়, কিন্তু মানুষের সবচেয়ে বড় কামনা হচ্ছে সে তার ভবিষ্যতে তার অধিকার প্রয়োগ করতে পারবে না, তার নিশ্চয়তা চায়। এই জন্য শেষ পর্যন্ত যে কোনো সরকারকেই জনগণের ইচ্ছা অনুসারে নির্বাচিত হলে তাকে নির্বাচন দিতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন আমাদের সামনে, আমাদের সংবিধানকে যে নানাভাবে খণ্ডিত করে লাঞ্ছিত করা হয়েছে। সংবিধানের প্রশ্নে যাওয়ার আগে এইখানে একটা জিনিস শুধু জানতে চাই, এই যে ধরুন রাস্তাঘাটে হত্যাকাণ্ডগুলো করেছে ছাত্রলীগ, যুবলীগ কিংবা পুলিশ বা অন্য কোনো বাহিনীর সদস্য, প্রশ্ন হচ্ছে এই সব কিছুর জন্য, এই হত্যাগুলোর জন্য কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী? হুকুমের আসামি বলে একটা কথা আপনারা আইনজীবী মানুষ জানেন। আর ধরেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো বলা হচ্ছে তাকে নিহত করা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা কি কোনো এক
ব্যক্তিকে হত্যা করার অপরাধে তিনি হুকুম দিয়েছিলেন। আমাদের এখানে হচ্ছে যখন সরকারের তরফ থেকে দেখা যায়, যুদ্ধেরও নিয়ম আছে, যখন আপনি পরাজিত হবার মুখোমুখি হয়েছেন, যখন আপনি ঘেরাও হয়ে গেছেন, তখন আপনার সৈনিকদেরকে আত্মসমর্পণ করতে বলাটাই যুদ্ধের নিয়ম। অকারণে প্রাণ হত্যা করা কিন্তু এটাও যুদ্ধ অপরাধ। যুদ্ধ অপরাধের সংজ্ঞা বলছি শুধু যেখানে সিভিলিয়ান জনসাধারণের উপর বোমা বর্ষণ করা, হাসপাতালের উপর বোমা বর্ষণ করা, নারী শিশুর শিবিরের উপর বোমা বর্ষণ করা যুদ্ধ অপরাধ। আমি যে ক্রাইমস, ওয়ার ক্রাইমস বলে যা বোঝানো হয় এটা হচ্ছে তার একটা। কিন্তু জন আন্দোলনের ক্ষেত্রেও যখন ব্যাপক জনতার উপর গুলি বর্ষণ করতে বলে, ইরানের শাহ কী করেছিল 1978 সনে, ইরানের তেহরানের স্কোয়ারে প্রায় 4000 লোককে তিনি গুলি করে হত্যা করেছেন। তো তার অপরাধ তো অমার্জনীয়। আমি বলছি আমাদের এখানে এই অপরাধ হয়েছে। আমরা যে কয়েকটা ভিডিও দেখলাম সেখানে আপনি কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন সচিব, কয়েকজন স্বরাষ্ট্রমন্ত্রী দেখলেন, কিন্তু এইটা ক্ষমতার যে সর্বোচ্চ মহল থেকে আদেশ এসেছে সেরকম তো ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু তিনি যে একটা বক্তৃতায় বলছিলেন যে এত কিছু হয়ে যাবে তিনি বুঝতেই পারেননি, এটা কতটুকু গ্রহণযোগ্য? আচ্ছা, মানুষ রাজনীতিতে একটা কথা আছে রেটরিক, মানুষ অনেক কথা বলে থাকে। কোনো মানুষ যদি বলে থাকে যে আমি এটা বুঝতে পারিনি, সেটাও তো অপরাধের মধ্যে পড়ে। মানে দু ধরনের অপরাধ আছে, একটা হলো কমিশন আর একটা হলো ওমিশন। যে আপনি অনেক সময় বুঝে শুনে অপরাধ করেছেন, আরেক সময় যেটা আপনার বোঝা উচিত ছিল বোঝেন নাই, সেটা তো অপরাধ। সেই দায়িত্ব নেওয়া তো আপনার ঠিক হয় নাই। মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকার এই যে বাসনা, এটাকে আজকে নতুন ঘটনা? আচ্ছা, উনি যে সর্বশেষ ঘটনা বললেন, আগে কি মানুষ কম হত্যা হয়েছে? আমি বলছি কি, জনগণের ইচ্ছার বাইরে সবচেয়ে বড় অপরাধ আমি মনে করি সেটা হচ্ছে নির্বাচনকে প্রতারিত করা। যদি আমরা পরপর 3টি নির্বাচনে এই প্রতারণার সুযোগ তারা না গ্রহণ করতেন, যদি পরাজিত হতেন, ওটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার। এখন আমি মনে করি মূল সমস্যা কোথায় জানেন? ভবিষ্যতে যদি আমরা রাজনৈতিক সংস্কার করি, প্রথম সংস্কার করতে হবে মানুষ যেন তার ভোট অধিকার প্রয়োগ করতে পারেন এবং সেই জন্য যাকে ভোট দিতে চায় তাকে ভোট দিতে পারেন। এখন তো ভোট কেন্দ্রে ঢোকার সময়ে আপনাকে ঢুকতে দেওয়া হয় না, পিটিয়ে বের করে দেওয়া হয়, আপনার ভোটটা আরেকজন দিয়ে দেয়। এইটা যেন না হয়, প্রত্যেক মানুষ যেন নিজের ভোট দিতে পারে। যদি কেউ দিতে না পারে তাহলে তার কমপ্লেন করার জায়গা থাকবে। এখন কি বলছে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, তাহলে তো গোটা ভোটটাই বাতিল করা উচিত। যদি একজন ব্যক্তিও তার ভোট দিতে না পারেন তাহলে সেই সমস্ত কেন্দ্রের ভোট বাতিল করতে হবে। এবং সেইটার বহু পথ আছে। সংস্কার যদি আমরা সত্যি করতে চাই, ভোটার তালিকায় ভোট কেন্দ্রে প্রবেশের সময়, ভোট প্রয়োগ করার সময়, আমি বারবার বলি একজন মানুষ ব্যাংকে ঢুকে যেভাবে তার টাকা তোলেন সেইভাবে তিনি ভোট দিতে পারেন। এটা করা সম্ভব, বর্তমান যুগে তো সম্ভব বটেই। মানুষ যেমন ডাকযোগে ভোট দিতে পারে, আমার যদি মনে হয় যে ভোট কেন্দ্রে গিয়ে যদি আমার নিরাপত্তা বিঘ্নিত হয়, সেটার জন্য যথেষ্ট প্রতিষেধক রাখলে রাষ্ট্র পারে। এইটা যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। সংবিধানের প্রসঙ্গে আসতে চাচ্ছিলেন, সেক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন সংবিধান নিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে সর্বশেষ সংশোধনীগুলোর মাধ্যমে সংবিধানের একটা বড় অংশকে বলা হয়েছে ভবিষ্যতে কেউ এটা আর পাল্টাতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, এখন যে রাষ্ট্র কাঠামো বা সরকার ব্যবস্থায় আমরা রয়েছে সেটা সংবিধানে কোথাও নেই, সংবিধানের বাইরে এরই মধ্যে আমরা চলে এসেছি। আগের সংবিধানকে কি সংস্কার করা সম্ভব, নাকি আসলে একেবারে নতুন করে গোড়া থেকে এমন একটা সংবিধান সৃষ্টি করা প্রয়োজন যেখানে আসলে যে মুক্তিযুদ্ধের চেতনা বলুন, যেখানে বৈষম্য মুক্তির কথা বলুন, সামাজিক ন্যায় বিচার বলুন, মানবিক মর্যাদা বলুন, এই জিনিসগুলো প্রতিষ্ঠা করা সম্ভব হবে? অবশ্যই সম্ভব। বর্তমান কনস্টিটিউশন যেটা আছে 1971-এর মুক্তিযুদ্ধের প্রেরণাকে কেন্দ্র করেই হয়েছে। এর মধ্যে যে সমস্ত দোষ আছে এগুলিতে আমরা 53 বছরে কিছু কিছু বুঝতে পেরেছি, এমনও কিছু দোষ থাকতে পারে যা আমরা এখন বুঝতে পারিনি। সেই জন্য আমি বলি সংবিধানের মূলত দুটো অংশ থাকে, কথা হচ্ছে অপরিবর্তনীয় আর কথাটা সুপরিবর্তনীয়। অপরিবর্তনীয়টা কি? মৌলিক অধিকার পরিবর্তন করা যাবে না, এমন কোনো আইন করা যাবে না যেটা এই মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করে। উদাহরণ দিয়ে বলি, আমাদের এখানে এখন বিভিন্ন আইন আছে, শ্রমিক আইন, বিশেষ করে ধরেন আমি একটা উদাহরণ দিই আপনাকে, প্রাইভেট ইউনিভার্সিটিজ অ্যাক্ট 2010। সেখানে বলা হচ্ছে যে এখানে ছাত্ররা, শিক্ষকরা অথবা কর্মচারীরা কোনো ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিচার্স অ্যাসোসিয়েশন আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টিচার্স অ্যাসোসিয়েশন নাই কেন? তারা বলছে এটা করা ওই আইনে নিষিদ্ধ আছে। তো ওই আইন তো সংবিধান বিরোধী, এটা তো লেবার ল বিরোধী, এটা তো ILO কনভেনশন বিরোধী। তাহলে একটা সাধারণ রিট করলেই তো এই আইনটা বাতিল হয়ে যায়। কথায় বললাম, এই ধরনের বলছি যেগুলি মৌলিক অধিকারের গ্যারান্টি সংবিধান দেবে। মার্কিন সংবিধান খুব সুন্দর, তাদের বিল অফ রাইটস এগুলিকে আছে অ্যামেন্ডমেন্ট আকারে, অর্থাৎ সংবিধানের সংশোধনী আকারে। প্রথম 10টি সংশোধনী একসাথে পাশ হয়, এগুলির নাম দিয়েছিল তারা বিল অফ রাইটস। তার মানে জনগণের এমন কিছু অধিকার আছে যেগুলো অবিভাজ্য
যেগুলি অপরিবর্তনযোগ্য, ইনএলিয়েনেবল, সেই জিনিসগুলো পরিবর্তন, কিন্তু বাকিরা যে পরিবর্তন করা যাবে সেটা বারবার আমরা পরিবর্তন করতে পারি। এইটাকে বলে কনস্টিটিউশন। রাষ্ট্রে ধরুন আইনসভার কর্তৃত্ব সবার উপরে থাকবে না নির্বাহী বিভাগের কর্তৃত্ব সবার উপরে থাকবে? আমাদের বর্তমান সংবিধানটা পরিবর্তনযোগ্য এই জন্য যে এটাতে নির্বাহী বিভাগের কর্তৃত্বই বেশি। বাস্তবে বলা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার 3টি বিভাগ এবং 3টা আলাদা থাকবে। এইটা সেপারেশন অফ পাওয়ার্স নামে বিখ্যাত। এটা ইংল্যান্ডে এবং ফ্রান্সের অভিজ্ঞতা থেকে আমরা নিয়েছি, মন্টেস্কিউ থেকে নিয়েছি, আমরা লক থেকে নিয়েছি। কিন্তু আমাদের এখানে এসে এটা যে রূপ গ্রহণ করেছে, দেখেন বাংলাদেশের সংবিধানে কী করে হলো। নির্বাহী বিভাগ আগে আসলো কেন? নির্বাহী বিভাগ কেন 4র্থ বিভাগ হলো? আইনসভা কেন 5মে গেল? বিচার কেন 6ষ্ঠে গেল? আপনি দেখেন এটা মার্কিন দেশে কিন্তু প্রথমেই আছে কংগ্রেস। আমি যে আইন যিনি প্রণয়ন করবেন, আইনের অধীনে থাকবে নির্বাহী বিভাগ, আইনসভার অধীনে থাকবে, এবং বিচার বিভাগও আইনসভা কর্তৃক নিযুক্ত হবে। যদিও প্রেসিডেন্ট তাকে মনোনয়ন করেন, তাকে কিন্তু আমেরিকায় দেখেন আইনসভার রেটিফিকেশন ছাড়া, অনুমোদন ছাড়া তিনি হতে পারেন না। তা আমাদের দেশে তো এই সংশোধনটা করা যায়। আমাদের বিচার বিভাগ যে এত দ্রুত অবনতির দিকে গেল, অর্থাৎ শাসকের ইচ্ছে অনুসারে যে বিচার বিভাগের নিয়োগ দেওয়া হচ্ছিল, এটা হচ্ছে এই সহজ পদ্ধতির জন্য। আমি সোজা কথাই বলি, যদি আমরা অকাট্য নির্বাচন প্রথার মাধ্যমে আইনসভা নির্বাচন করি, আইনসভা যদি অপরাধমুক্ত হয়, তাহলে তার অধীনে তিনি নির্বাহী বিভাগকে নিয়োগ দেবেন, অনুমোদন করবেন। কিন্তু কোনোভাবে যদি আইনসভা আবারও আগের অবস্থায় চলে যায়, কেউ একক সংখ্যাগরিষ্ঠতা বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে তো আবার সেই পুরো ব্যবস্থাটাই এখানে দুটো ব্যাপার আছে। আপনি যদি নির্বাচন সঠিকভাবে করেন, আমি যে কথাটা বলছি, বর্তমানে তো নির্বাচনটাই ত্রুটিপূর্ণ। সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কী করে সম্ভব? আমি সেটা অনুমান করেই বলছি, যদি সম্ভব হয় তাহলে যে নির্বাচন হবে সেটা জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করবে, এবং সেটার মেয়াদ 4 বছর হবে না 5 বছর হবে সেটা আমরা নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারি। ধরুন এটা আমরা বর্তমানের মতো 5 বছরই থাকলো। তিনি তো এখনও আইনে আছে, তিনি রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারেন, আর সংখ্যাগরিষ্ঠতা হারলে প্রধানমন্ত্রী তার পদ হারান ইত্যাদি। আপনি যে এইগুলো যে সারা পৃথিবীর এবং আমাদের অভিজ্ঞতা অনুসারে এগুলো সংশোধন করা সম্ভব। আমি শুধু দুটো কথা, সংবিধান সম্পর্কে এই দুটো কথাই বলি। সংবিধানের প্রথম ভাগ হবে বিল অফ রাইটস, মৌলিক অধিকার, এবং সেগুলো হবে এখন যেটাকে আমরা হাইকোর্টের আলোচনায়, সুপ্রিম কোর্টের আলোচনায় বেসিক স্ট্রাকচার বলি। এইগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার। এখানে মৌলিক অধিকার নিয়েও তো অনেকগুলো প্রশ্ন থেকে গেছে। ধরুন না, এটা শেষ করি। দ্বিতীয় ভাগটা হচ্ছে যেটাকে এখন আমরা গঠনতন্ত্র বলি, কনস্টিটিউশন বলি। কনস্টিটিউশন প্রপার হচ্ছে রাষ্ট্রের যে 3টি অঙ্গ, তাদের ক্ষমতার বিন্যাস। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দেখেন মাত্র 8টি ধারা। অর্থাৎ তারপর একটা বিধান থাকবে সংবিধান কী করে সংশোধন করা যায়, তাতে কীভাবে সংযোজন বিয়োজন করা যায়। তাহলে সংবিধান খুব সহজ হয়, এত বড় একটা সংবিধান লাগে না। এগুলো তো বিভিন্ন বিধান হবে। সংবিধান মানে হচ্ছে সম্যক বিধান। আর অনেক এখানে অল্প মানে হবু পণ্ডিত অনেকে বলছেন সংবিধান প্রণয়ন করে কলোনিয়াল শক্তি আর গঠনতন্ত্র প্রণয়ন করে জনগণ। এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া। এরা তারা যে কিচ্ছু এ বিষয়ে জানেন না তার প্রমাণ। সংবিধান মানে হচ্ছে সম্যক বিধান। জার্মানরা যেটাকে বলে বেসিক ল, জার্মান ভাষা বলে গ্রুন গ্যাজেটস। জি, আমাদের এখানে তাই সংবিধান মানে হচ্ছে সব আইনের উপরের আইন, সুপ্রিম ল। এখানে একটা পুরনো বিতর্ক, যেটা শীতল যুদ্ধের সময় একদিকে খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকারের কথা সোভিয়েত ইউনিয়ন বলল, অন্যদিকে পশ্চিমা বিশ্ব বলল কথা বলার অধিকার, রাজনীতির অধিকার ইত্যাদি, এবং আমাদের সংবিধানে এই ভাগটা থেকে গেল, যেখানে কথা বলার অধিকার, রাজনীতি করার অধিকার, সমাবেশের অধিকারকে বলা হলো অধিকার, আর বাকিগুলোকে ফেলে দেওয়া হলো চাহিদার মধ্যে, মূলনীতিতে ফেলে দেওয়া হলো, এবং সেটা সরকার চাইলে পূরণ করবে, না হলে আদালতে যাওয়া যাবে না, এরকম একটা অবস্থা রেখে দেওয়া হলো। কিন্তু যে শ্রমিক বা যে কৃষক মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তার তো একটা বিশ্বাস ছিল যে তার অবস্থার পরিবর্তন ঘটবে। এখানে কি আসলে এই মুহূর্তে হাত দেওয়ার প্রয়োজন আছে? বা ওয়েলফেয়ার স্টেটের যে ধারণাগুলো পশ্চিমা বিশ্বে অনেকখানে এসেছে, যেখানে বিনামূল্যে চিকিৎসা এমনকি যুক্তরাজ্য বা কানাডাতেও হচ্ছে, স্ক্যান্ডিনেভিয়ার কথা যদি বাদও দিই, সেদিকে কি বাংলাদেশের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটে রাষ্ট্রের এগোনোর সুযোগ আছে কিনা? আমি যে কথাটা বলছিলাম, ট্রেড ইউনিয়ন অধিকার সমস্ত সংগঠনের থাকা উচিত। এমন ধরেন আমাদের যে তৈরি পোশাক শিল্প কারখানা, নামকাও আসতে হলেও সেখানে ট্রেড ইউনিয়ন নেই। অর্থাৎ সত্যি কেন তাহলে ট্রেড ইউনিয়নের কথাটা বড় করে আসছে কেন? প্রত্যেক মানুষকে তার পেশা, যেমন আপনার বার অ্যাসোসিয়েশন আছে, টিচার্স অ্যাসোসিয়েশন আছে, পাবলিক ইউনিভার্সিটিতে টিচার্স অ্যাসোসিয়েশন আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকবে না কেন? আপনি একটা কথা উদাহরণ দিয়ে বলছি। তাহলে আগের পুরনো বস্ত্রকল, পাটকলের মধ্যে আপনার ট্রেড ইউনিয়ন আছে, কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে থাকবে না কেন? এবং যেটা না করার জন্য বাংলাদেশের প্রতিযোগিতামূলক রাখার জন্য এই শিল্পকে
বলা হচ্ছে কি শ্রমিকদের কোনো রকমের ট্রেড ইউনিয়ন করতে দেওয়া হবে না, যেন তারা তাদের মজুরি বৃদ্ধি আন্দোলন করতে না পারে। বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে প্রতিযোগিতামূলক অবস্থান বিশ্ববাজারে, সেটা নির্ভর করছে নিম্ন মজুরির উপর, শ্রমিকদের সুবিধা না দেওয়ার উপর, তাদের পেনশন না দেওয়ার উপর। তো এই জিনিসটা যদি আমরা প্রতিকার করতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল কোভনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের একটা অংশ পূরণ হয়। কিন্তু আপনি যেটা বলছেন ইন্টারন্যাশনাল কোভনেন্ট মানে প্রোটোকল অফ কালচারাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রাইটস, সেইটা হচ্ছে তার অধিকারের সারবস্তু। আচ্ছা, আমি ট্রেড ইউনিয়ন অধিকার চাই কেন? যেন আমাকে হ্যারাস করা না হয়, আমাকে অকারণে চাকরিচ্যুত করা না হয়, যেন আমার বেতন আরবিট্রারিলি কমানো না হয়। কথায় কথায় বললাম, আমার নানা সুবিধা দেওয়া হয়। কিন্তু আমি যদি কন্টেন্টের কথাটাই না বলি, বস্তুটার কথা না বলি, তো এই অধিকার দিয়ে আমি কী করব? দুটো কিন্তু অঙ্গাঙ্গভাবে জড়িত। আমাদের দেশে সংবিধান লেখার সময় যেটা করেছে সেটা হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সমাজতন্ত্রের বাইরে সামাজিক সুবিচার ইত্যাদি ঢুকিয়ে এটা হচ্ছে জনগণের চোখে যাকে বলে ধুলো দেওয়া। আমাদের বলা উচিত যে অধিকার আমার ট্রেড ইউনিয়ন অধিকারকে বাস্তবায়িত করবে, অধিকারকে অর্থপূর্ণ করে তুলবে, সেটা তো লাগবে। তো সেটা কী করে সম্ভব? ন্যূনতম মজুরি অথবা ন্যূনতম আয়, এইটা হবে দেশের অর্থনৈতিক উন্নতির প্রকৃত মাপকাঠি। বর্তমানে যে হিসাবটা বলা হয় মাথাপিছু আয়, এটা হচ্ছে জনগণকে প্রতারিত করা। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি, কিন্তু লোকের নিম্নতম মজুরি তো মাসে 8,000 টাকা, তারও কম। এবং সেটা প্রকাশ্যই হচ্ছে যে বলতে হবে যে ন্যূনতম মজুরি কত হবে। আচ্ছা, মাথাপিছু আয় যদি গড়ে আপনার $3,000 হয় বছরে, তাহলে ন্যূনতম মজুরি কমপক্ষে $1,500 হওয়া উচিত অথবা $2,000 হওয়া উচিত। সেইটা কী করে বাস্তবায়ন করা হবে? রাষ্ট্রকে সেটা পারবে? রাষ্ট্রকে সেই লক্ষ্য স্থির করতে হবে, নাহলে এটা জনগণের রাষ্ট্র হবে না। সেক্ষেত্রে একটা আপনি একদিনে পারবেন সেটা আমি বলছি না, কিন্তু অর্থাৎ জনগণের ন্যূনতম আয় বৃদ্ধির, যেটা আমরা বলি না দারিদ্র কমছে আমাদের, কিন্তু তারা বলছে শতকরা 20 জন এখন দরিদ্র সীমার নিচে রয়েছে। এটা কি দরিদ্র? এটা অন্ধ দারিদ্র, তারা বলে হত দারিদ্র, অ্যাবজেক্ট পভার্টি। আমাদের দেশে যে সম্পদ আছে এটার যদি সুশৃঙ্খল বন্টন হতো, তাহলে আমাদের কোনো অন্ধ দারিদ্র থাকার কারণ নেই। ধরুন, আমরা তো প্রায় ক্রোনি পুঁজিবাদের কথা ঘুরে ফিরে বলি। গতকালকে সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের কর্ণধার, তিনি গ্রেফতার হয়েছেন। এর বাইরে এস আলম গ্রুপের কথা অনেক আগে থেকে বলে আসছি। সামিট গ্রুপের তরফ থেকে সেই সিঙ্গাপুরে তাদের সম্পদের পাহাড় গড়ে ওঠার খবর এবং তার সাথে আমাদের বিদ্যুৎ খাতের সম্পর্কের ব্যাপারে বিস্তর প্রতিবেদন গণমাধ্যম করেছে। এই যে একজন স্বৈরশাসককে কেন্দ্র করে ব্যবসায়ীদের যে একটা দুষ্ট চক্র, এখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি? এখান থেকে বেরিয়ে আসা জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। জনগণ যদি তার কথা বলার সুযোগ পেত, তাহলে এটা কখনো সম্ভব হতো না। অনেক হত্যাকাণ্ড হয়েছে, যেমন ধরেন সাগর রুনি হত্যাকাণ্ডের কথা আমরা জানি। আজ কত বছর, কতবার রিপোর্ট পেঁচিয়েছে। এটাকে বিশ্বাসযোগ্য যে আমাদের পুলিশ বাহিনী এত গোপন কথা বের করতে পারে? এটা বের করতে পারে না। একটা উদাহরণ দিচ্ছি, একটি দুষ্ট চক্রের সাথে ক্ষমতার যে সম্পর্ক থাকে সেটা তার একটা প্রমাণ। এখন দারিদ্র জিনিসটা আমি বলছিলাম যে ফু দিয়ে আপনি উড়িয়ে দেবেন, এর জন্য দেশের উৎপাদিকা শক্তি বাড়াতে হবে। উৎপাদক শক্তি বাড়াতে হলে আপনাকে সে সঠিক নীতি অবলম্বন করতে হবে। আপনি যদি সঠিক নীতি অবলম্বন না করেন, এই যে আমরা রপ্তানিমুখী শিল্পায়নের কথা বলছি কি তুমি রপ্তানি করো, নাহলে ধ্বংস হয়ে যাবে। কিন্তু রপ্তানি করে যে আয়টা আমরা করছি, সেই আয়টা এবং আমাদের বিদেশে গিয়ে আমাদের শ্রমিক ভাই বোনেরা কাজ করে যে টাকাটা পাঠাচ্ছেন, এটা দিয়ে আমরা কী আমদানি করছি? আমরা বিলাসদ্রব্য আমদানি করছি। লোকে বুঝে উঠতে পারছে না যে আমাদের এক্সপ্রেসওয়ে হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, আমাদের এটা হচ্ছে, এগুলিকে উন্নতির প্রতীক হিসেবে দেখছি। কিন্তু এগুলো কিসের বিনিময় হচ্ছে? আরও তো বিকল্প ব্যবস্থা ছিল, সেটা তো আপনার চোখের সামনে নাই। একটা উদাহরণ দেই, আমাদের দেশে এখনও শতকরা 100% লোক কেন প্রাইমারি স্কুলে যেতে পারবে না? কেন দেশের শতকরা 100% প্রাথমিক শিক্ষার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে না? যারা বঞ্চিত হচ্ছে তাদের এই বঞ্চনার প্রতিকার কী? বঞ্চিত হচ্ছে তাদের মেধা নেই বলে নয়, তারা স্কুলে যেতেই পারছে না, তাদের 5 মাইলের মধ্যে স্কুল নাই। আচ্ছা, স্বাস্থ্যক্ষেত্রে বলেন, আমাদের এখন হচ্ছে কি ঢাকায় অনেক বড় বড় হাসপাতাল হয়েছে বড় লোকদের জন্য, বড় লোকদের তাতেও কুলাচ্ছে না। তারা সিঙ্গাপুরে যাচ্ছেন, তারা দিল্লি হিল্লি, তারা মাদ্রাজ যাচ্ছেন, বোম্বে যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, কিন্তু দেশের জনগণের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রেই বলেন, সাধারণ মানুষের বেসিক চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। স্বাস্থ্য সেবা যদি সবার কাছে আপনি না, আর কথা হচ্ছে আমাদের খাদ্যে যে ভেজাল দেওয়া হচ্ছে, রাষ্ট্রের তো দায়িত্ব আছে এটা ভেজাল প্রতিরোধ করা। এই জন্য অনেক ক্ষেত্র আপনি ক্ষেত্রে বলেন, প্রথম এখানে একটা একেবারে সুনির্দিষ্ট উদাহরণ করি আমি, শিক্ষা যদি সর্বজনীন না করেন, স্বাস্থ্যসেবা যদি সার্বজনীন না করেন, এবং মানুষের জীবনের অবসরকালের পরে, অবসর
প্রাপ্ত শ্রমিকের জীবনের মান নির্ধারণ করার মতো ব্যবস্থা যদি আপনি না করেন, তাহলে রাষ্ট্র আপনার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। এখানে একটা সুনির্দিষ্ট উদাহরণ ধরুন, বসুন্ধরা গ্রুপ বা যমুনা, যাদের বিরুদ্ধে মানুষের জমি দখল করে নেওয়ার অভিযোগ একদিকে, আবার তাদের কাছ থেকেই জমি কিনে আরো অনেকে হয়তো তাদের সেখানে বাড়ি করেছেন, যারা হয়তো আসলে ওই জমি দখলের সাথে জড়িত নন। কিংবা বেক্সিমকো গ্রুপ, তাদের প্রতিষ্ঠানে অনেকে চাকরি করছেন। তো যখন এই প্রতিষ্ঠানগুলোর কর্ণধার এই ধরনের দুর্নীতিতে জড়ান, কিন্তু তার সাথে আরো অনেক মানুষ জড়িত যারা হয়তো সরাসরি এই দুর্নীতির সাথে জড়িত নন, কিন্তু তাদের কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেক্ষেত্রে কি জাতীয়করণ একটা রাস্তা, নাকি আরো কোনো উপায় আছে এখানে? প্রথম কথা হচ্ছে, দেশের সম্পদ দেশের জনগণ পরিচালন করবেন। তারা কোন ফর্মে করবেন? তারা রাষ্ট্রীয় পরিকল্পনার কথা আমরা জানি। আমাদের এখানে পরিকল্পনা এখন একেবারে পেছনে চলে গেছে। যে জিনিস রাষ্ট্র ছাড়া অন্যের পক্ষে করা সম্ভব নয়, ধরুন আমাদের এখন মৌলিক কোনো শিল্পায়নই হয়নি। আমরা অর্থাৎ মৌলিক শিল্পায়নের সংজ্ঞা কী? যেখানে আপনি এমন মেশিন তৈরি করতে পারেন যা দিয়ে অন্য মেশিন বানানো যায়। আমরা সেই শিল্পায়ন পর্যায়ে পৌঁছিনি। আমরা সব মেশিন আমদানি করছি। আমাদের তৈরি পোশাক খাতের কথাই বলুন, তার যে সেলাই মেশিন, সেটা তো আপনি আমদানি করছেন। আমাদের ঢাকায় যে এত সব উন্নত মানের গাড়ি চলছে, এই সবগুলো আপনি আমদানি করছেন। অথবা আমাদের যে পদ্মা সেতু হয়েছে, তার টেকনোলজি বিদেশ থেকে আমদানি করছেন। তার মানে এই দেশে কোনো পুরোপুরি শিল্পায়িত হয়নি, এটা আধা শিল্পায়িত অথবা ভোগ্যপণ্য উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এই অবস্থায় জাতীয়করণ করার কথা যখন আপনি বললেন, ৭২-এর পরে যে সমস্ত শিল্প কারখানা ফেলে গিয়েছিল, যেটা অ্যাবান্ডন প্রপার্টি, সেটা দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়করণ করে বিভিন্ন ম্যানেজারের হাতে, যারা অনেকে মুক্তিযোদ্ধা পরিচয় নিয়েছিলেন। তার করুণ পরিণতির কথা আমরা জানি। তারা এটা বিক্রয় করেছেন। একটা লাইসেন্স পারমিট রাজ বলে একটা কথা চালু হয়েছিল, সেটাই হয়েছিল। কাজে এটা সহজ সমাধান নাই। বরঞ্চ আমরা যদি পুঁজি পরিচালনার মূল রাষ্ট্রীয় নীতি গ্রহণ করি, যেমন এটা আছে কাস্টমসে, এক্সাইজে, এটা আছে ভ্যাটে, এটা আছে এনবিআরে, এই সমস্ত জায়গায় যদি আপনি নিয়ন্ত্রণ করেন, তাহলে বর্তমান যে তথাকথিত মুক্তবাজার অর্থনীতি, এর মধ্যেও অনেক জোর করে দখল করা সম্পত্তি এগুলো বের করা যাবে। এবং এটার গঠন প্রণালী যদি রাষ্ট্র নির্ধারণ করে দেয়, এবং এটার পরিচালনার যে পদ্ধতি সেটা যদি নির্ধারণ করে দেয়, এবং সেটা যদি যাকে বলে উপর থেকে যদি এটাকে দেখা হয় ঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, তাহলে জাতীয়করণ করা লাগবে না। তবে হ্যাঁ, যে সমস্ত ক্ষেত্রে প্রাইভেট পুঁজি এগিয়ে আসবে না, আসে না, সেগুলি আমাদের রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। আমাদের অভিজ্ঞতা দেখেন, বলা হলো কি আমাদের পাট শিল্পগুলো লাভজনক নয়, সব ধ্বংস করা হলো, কিন্তু পশ্চিমবঙ্গে পাট শিল্প এখনো রয়েছে। একটু উদাহরণ দিয়ে বলছি, আমাদের এখানে দেখেন যেগুলো ইস্পাত শিল্প, যেটা হচ্ছে সমস্ত মেশিন শিল্পের গোড়া, আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি জয়দেবপুর একটা ছিল, এগুলার বিকাশ হলো না কেন? এখানে বুঝতে হবে যে এমনকি আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দেখেন, অনেক কম খরচে আমাদের নৌ পরিবহন ব্যবস্থা করা যেত। আমাদের নৌ পরিবহন ব্যবস্থাকে কোনো রকমের কাজ করা হলো না। একটা সহজ উদাহরণ দিই আপনাকে আমি, একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যাওয়ার জন্যে যে ঘাটের পন্টুন বলা হয়, ব্যবসায়ীরা সেই পন্টুনটা বসাতে দেয় না, যেন তারা সেখানে তাদের কর আদায় করতে পারে। এই ধরনের অজস্র উদাহরণ আছে। IWTকে একটা অকার্যকর সংস্থা করে ফেলে রাখা হয়েছে। তো এই জন্য দেশে যদি সরকারের পরিচালিত এখন যে সমস্ত সংস্থাগুলো আছে, এইগুলিতে দুর্নীতির আঁকড়া হয়েছে। আমরা বাংলাদেশ পেট্রো বাংলা ধরেন, কারণ আপনি বিদেশিদেরকে চুক্তি দেওয়ার জন্য দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন। আমার মনে হয় এগুলি রোধ করতে হবে একমাত্র যখন জনগণের স্বার্থ রক্ষা করে এমন সরকার প্রতিষ্ঠিত হয়। এরই মধ্যে একটা প্রবণতা রয়েছে যে যেখানে আগে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করতো, সেখানে আজকে বিএনপি বা ছাত্র দলের লোকজন চলে আসার চেষ্টা করছে। এই প্রক্রিয়াটা ঠেকানোর কোনো রাস্তা আছে কিনা? না, এটার কোনো, বলে না বাংলা একটা কথা আছে, ধন্বন্তরী, সর্বরোগহর কোনো ওষুধ নাই। একই কথা বলে, এটা জনগণের সব অতন্দ্র প্রহরী বা জাগরি দিয়েই, শুধু ভিজিলেন্স দিয়ে এটা রোধ করতে হবে। সেটার জন্য বলছি সর্বস্তরে গণতন্ত্রায়ন দরকার। আমি কথাটা বলছি সর্বস্তরে, যেমন ছাত্রদের হাতে অধিকার রাখতে হবে, তাদের শিক্ষকরা কীভাবে পড়াচ্ছেন সেটার জন্য তারা অন্তত তাদের মতটা প্রকাশ করতে পারেন। এবং শিক্ষকদের অধিকার থাকতে হবে যে কর্তৃপক্ষ তাদের যেভাবে চালাচ্ছেন সেটা সঠিকভাবে চালাচ্ছেন কিনা। একইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই এখানে শ্রমিকরাই রক্ষা করবে তাদের চাকরি, কিন্তু আপনি শ্রমিকদের এখানে সম্পূর্ণভাবে তাদেরকে অধিকারবিহীন করে ফেলেছেন। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখেন উপর থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাজে চাঁদাবাজি যেখানে করা হচ্ছে সেটা এখন ধরেন এই গত অভ্যুত্থানের সময়, এখন তো অভ্যুত্থান, এটা বিপ্লব হয়নি এখনো, অভ্যুত্থানের সময় যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটা কি, সংঘবদ্ধ ডাকাতি প্রতিরোধ করার জন্য প্রতিবেশীরা এখন পরস্পরকে, যারা আগে চিনত না, তারা একসাথে দাঁড়িয়েছে লাঠি হাতে। আমি মনে করি যে অধিকার আপনার কেড়ে নিচ্ছে, যে জমি কেড়ে নিচ্ছে, এগুলো
জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ করতে পারত, কিন্তু রাষ্ট্রযন্ত্রের কারণে এটা পারেনি। এই যে বড় বড় কোম্পানির নাম বলেন আপনি, যমুনা গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ, তারা যে সমস্ত জমি নিয়েছে, তারা যাদের কাছে কেড়ে নিয়েছে অনেক কৌশলে নিয়েছে, এবং রাষ্ট্রযন্ত্রের সহায়তা ছাড়া কখনোই তারা নিতে পারতো না। সেই সহায়তা বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ। আর অনেক কথা ছিল, যদিও সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।